আমিনবাড়ির হাসপাতাল থেকে গোপীকে সঙ্গে করে জলপথে কুবের গ্রামে ফিরল। তার শীর্ণ চেহারা দেখে মালা বারবার জিজ্ঞাসা করল, কি হয়েছিল তার? ফিরতে এত দেরি হলো কেন? প্রশ্নগুলিকে এড়িয়ে গেল কুবের। অল্প সময়ের মধ্যে অকস্মাৎ অনেকগুলো বিচিত্র অভিজ্ঞতা কুবেরকে যেন নতুন মানুষ করে দিয়েছে। নদী ও নদী তীরের একটানা জীবনে তার গত কয়েকটি মাস চিরস্মরণীয়। কোথায় ছিল কপিলা, কোথায় ছিল আশ্বিনের ঝড়, কোথায় ছিল ময়নাদ্বীপ, সব একসঙ্গে ভিড় করে এসেছে তার জীবনে। গ্রামে ফিরে কুবের দেখল রাসু ইতিমধ্যে প্রীতমের সঙ্গে ভাব করে ফেলেছে। যুগীর ছেলে হয়েছে, প্রীতমকে কে আর দেখবে, কাজটা তাই পেয়েছে রাসু। যুগীর মতো রাসুকেও সে সর্বদা শাপান্ত করে। রাসু নীরবে সেবা করে বুড়োর, রাগও করে না, দুঃখিতও হয় না। রাসুর ধৈর্য দেখে কুবের খুশি হয়। প্রীতম খুশি থাকলে রাসু হয়তো কিছু পাবে টাকা করি, গোপীরই ভালো হবে তাতে। এমনকি প্রীতমকে দেখতে গিয়ে তার কাছে রাসুর কিছু কিছু প্রশংসাও করে আসে কুবের। বলে, মনটা ভালো রাসুর, দয়া মায়া আছে রাসুর বুকে, নকুল টকুলের মতো পাজি সে নয়। প্রীতম শোনে কিন্তু বিশ্বাস করে না, বলে, অরে তুই চিনস না কুবির, ও ডাকাইত। একদিন আমার বুকে চাকু মাইরা সর্বস্ব নিয়া পালাইব হারামজাদা। তুই আসস কোন তালে? কুবের প্রতিবাদ করে, না, রাসু সেরকম নয়, বড় ভালো রাসু। কয়েকদিন পরে হোসেন মিয়া ফিরে এলে কুবেরের অলস দিনগুলো শেষ হয়। রকমারি ব্যবসা হোসেনের। ধান, পাট, বিড়ির পাতা, তামাক, গুড়, চিনি, মশলাপাতি এক একবার এক এক রকম বোঝাই নিয়ে কুবের বন্দর থেকে বন্দরে যাতায়াত করে। গোয়ালন্দের অপর তীরে একবার 700 ছাগল এসে হাজির। সারাদিন ধরে কুবের তাদের নদী পার করল। ছাগলের গন্ধে বারবার তার মনে পড়তে লাগলো কপিলার বাড়িতে এক কষ্টকর রাত্রি যাপনের কথা। পরের বাড়িতে পরের শাসনে নিরুপায় নির্বাক বউ কপিলা, যেখানে তাকে পাট জমানো, পাঁঠা বাঁধা ভাঙা ঘরখানায় শুতে দিয়েছিল। তারপর একদিন চাঁদপুর যাওয়ার হুকুম পাওয়া গেল। তাড়াতাড়ি যেতে হবে, দিবারাত্রি নৌকো বেয়ে যাওয়া চাই। গণেশ বিরক্ত হয়ে গজগজ করতে লাগলো। শম্ভু ও বগা বহুদিন হোসেনের অধীনে কাজ করেছে, তারা কিছুই বলল না। প্রাণপণে বৈঠা বয়ে কুবেরকে অবাক করে দিল। হোসেনকে কিছু কিছু কুবের এখন চিনতে পেরেছে। সাধারণত সময়ের হিসেব হোসেনের একটু শিথিল। নৌকার খেপ দিতে মাঝিরা দেরি করলে কিছু সে বলে না। শম্ভু ও বগা তাই গা ছেড়ে দিয়ে বৈঠা ধরে। কুবেরের তারা গ্রাহ্য করে না, কিন্তু হোসেন যখন মুখ ফুটে বলে যে দ্রুতগতির প্রয়োজন, শম্ভু ও বগার সমস্ত শৈথিল্য তখন অন্তর্হিত হয়। এমনভাবে বৈঠা বাইতে থাকে তারা যেন ভূতে পেয়েছে তাদের। মনে মনে সায় দেয় কুবের, এমনি ভাবেই কাজ নিতে হয় বটে মানুষের কাছে, এমনই কৌশলে। একটু দেরিতে যখন কিছু এসে যায় না, মাঝিদের সঙ্গে তখন বকাবকি না করলে তাড়াতাড়ির সময় দুবার বলতে হয় না। এতটুকু ইঙ্গিত পেলে আলস্য পরিতৃপ্ত মাঝিরা সহসা অতিমাত্রায় কর্মঠ হয়ে ওঠে। হোসেনের বহুমুখী প্রতিভার পরিচয় কুবের প্রতিনিয়তই পায়। বিস্তৃত তার কর্মক্ষেত্র, এখানে ওখানে ছড়ানো তার জীবন, এলোমেলো তার চলাফেরা, তবু চারদিকে সামঞ্জস্য, সব নিয়মে বাঁধা। একটা জটিল বিশৃঙ্খলায় সে সব শৃঙ্খলাবদ্ধ করে দিয়েছে। চাঁদপুরে হোসেন মিয়া নৌকায় যোগ দিল। ময়নাদ্বীপের পথেই এবারও নৌকা চলল। নোয়াখালীর উপকূলে ক্ষুদ্র একটি গ্রামের কাছে নৌকা বাঁধা হলো। নৌকায় বোঝাই দেওয়া হলো নারকেল। বোঝাই শেষ হলো, কিন্তু নৌকা খুলবার হুকুম হোসেন দিল না। দুদিন সেইখানে নিষ্কর্মা হয়ে তারা বসে রইল। তৃতীয় দিন সন্ধ্যার সময় নদীর মোহনার দিক থেকে মুসুরি বোঝাই প্রকাণ্ড একটা সমুদ্রগামী বোট এসে ভিড়ল পাশে। চট্টগ্রামবাসী এক বৃদ্ধ মুসলমান নেমে এসে অনেকক্ষণ হোসেনের সঙ্গে করল পরামর্শ। বোট থেকে তারপর ত্রিপল মোড়া কি যেন এলো এই নৌকায়। ছইয়ের মধ্যে পাটাতনের তলে হোসেন তা লুকিয়ে ফেলল। তারপর হোসেন ও বৃদ্ধ মুসলমানটি নেমে গেল তীরে। গুনে গুনে হোসেন কতগুলো নোট তার হাতে দিল। নৌকায় ফিরে এসে বলল, নাও খোলো কবির ভাই। বড় কৌতূহল হচ্ছিল কুবেরের, পাটাতনের নিচে কি লুকিয়ে রেখেছে হোসেন।
হোসেনকে প্রশ্ন করবার সাহস কুবেরের হলো না। অনেক রাত্রি নৌকো বেঁধে রাতবার আয়োজন করবার সময় শম্ভুকে সে চুপি চুপি জিজ্ঞেস করল। শম্ভু বলল, আপিম মিয়া, আপিম। চুপ যাও। আপিম? চুপি চুপি আপিমের ব্যবসা করে হোসেন? এ তো ভালো কথা নয়। নানা দিকে কত উপার্জন হোসেনের, এইসব অসৎ উপায়ে অর্থ সংগ্রহের চেষ্টা কেন তার? তাছাড়া চোরাই আফিমের ব্যবসা করা তো সহজ বিপদের কথা নয়। ধরা পড়লে কি উপায় হবে তখন? কুবেরের ভয় করতে লাগলো। হোসেন মিয়ার সঙ্গে যেদিন সে ভিড়েছে সেদিন থেকে সে জানে একদিন অনিবার্য বিপদ আসবে, একেবারে সর্বনাশ হয়ে যাবে। আজ কুবের বিপদের স্বরূপটা বুঝতে পারল। আজ হোক কাল হোক হাতে পড়বে হাতকড়া, তারপর 2-10 বছর জেলের বাইরে কুবেরকে আর খুঁজে পাওয়া যাবে না। ছইয়ের ভিতরটা হোসেন মিয়া দখল করেছে। নৌকার উন্মুক্ত অংশে হোগলার ঢাকনি চাপিয়ে মাঝিরা শয়ন করে। শুয়ে শুয়ে কুবের অনেক আবল তাবল চিন্তা করল। একবার ভাবল, এবার গায়ে ফিরে হোসেন মিয়ার নৌকায় সে আর কাজ করবে না। জেলে যাওয়ার চেয়ে না খেয়ে মরাও ভালো। কিন্তু না খেয়ে মরার সঙ্গে কুবেরের পরিচয় আছে। হোসেন মিয়ার সঙ্গে ভিড়ে জীবনে সে প্রথম সচ্ছলতার সুখ জেনেছে। এই কাজ ছেড়ে দিলে যে অবস্থা তার হবে, খানিকক্ষণ সে বিষয়ে চিন্তা করে কুবের বুঝতে পারে জেনে শুনে ইচ্ছা করে দারিদ্র্যকে বরণ করার ক্ষমতা আর তার নেই। ক্ষোভে কুবেরের চোখে জল আসে। এ কি অন্যায় হোসেন মিয়ার! এইসব বিপজ্জনক কাজগুলো বাদ দিলেও তার তো কাজের অভাব নেই।